এখন আমি আলোচনা করব যেটা নিয়ে এখন সবাই আলোচনা করছে, ফ্যাসিবাদ। তো বুদ্ধদেব বসু 1942 সালে ফ্যাসিবাদকে কেমনভাবে দেখছেন, এটা লেখা হয়েছিল, একটা প্রবন্ধ লিখেছিলেন, সভ্যতা ও ফ্যাসিজম। 1942 সালে বুদ্ধদেব বসু এটা লিখেছিলেন এবং এই সময়টা কিন্তু জার্মানি এবং জাপান এবং ইটালির জয় জয়কারের সময়। কাজে সভ্যতা টিকবে কিনা, মানব সভ্যতা, এটাও একটা প্রশ্ন ওই সময় এসে গেছে। কিন্তু আমরা দেখব যে এই সময় তার বয়স কিন্তু 35-এর মতো। তো আরও 20 বছর পরে তিনি 18 বছর পরে তিনি আরেকটা প্রবন্ধ লিখেছেন। সেই প্রবন্ধটা হলো গিয়া রবীন্দ্রনাথ। প্রবন্ধটা হলো রবীন্দ্রনাথ বিশ্বকবি ও বাঙালি। তো এখানে এই ফ্যাসিজমকে যে আমরা যে দৃষ্টিতে দেখি, উত্তর ভারত দক্ষিণ ভারত, সেই দৃষ্টিতে কিন্তু এখানে দেখা হচ্ছে না। যেমন উত্তর ভারত দক্ষিণ ভারত ফ্যাসিস্ট কমিউনিস্টদের একই দৃষ্টিতে দেখে, কারণ এই দুইটারই উৎপত্তি কিন্তু জার্মানিতে। ফ্যাসিজমের কমিউনিজমের তাত্ত্বিক উৎপত্তি জার্মানিতে, কিন্তু প্রায়োগিক দিকটা কিন্তু অনেক আগেই শুরু হয়ে গেছিলো। তাত্ত্বিকভাবে যেমন ইসলামের সবচেয়ে ভালো ব্যাখ্যা কিন্তু জার্মানি দিয়েছে। এই জিনিসগুলো বুঝতে হবে, জার্মানি ব্যাখ্যা করতে খুব উস্তাদ। তাই এই জার্মানিতে যে এই ফ্যাসিজমের ব্যাখ্যা দল, ফ্যাসিজম শুরু হয়েছিল মূলত সিজারের সময় থেকে। মানে সব কিছু, সমস্ত ভয়েসগুলাকে দমন কইরা খালি মানে একের দিকে আনত হওয়া। ফ্যাসিস্ট মানে একত্র হওয়া, হ্যাঁ, যে কোনো জিনিসকে একসাথে বাধা, এটাকে বলে ফ্যাসিস্ট। তো এই ফাস্টিডিয়াস বা বাধা ধরা যে কিছু বুলি, এগুলো ফ্যাসিজমে খুব ভালোভাবেই আছে। এবং এই সিজারের দেশেই কিন্তু বা ওই রোম বা ইটালিতেই কিন্তু ফ্যাসিজম প্রথম কায়েম হয়, সেটা 1922 সালে মুসোলিনির দ্বারা। তো এই ফ্যাসিজম নিয়ে 1942 সালে যে কবিতাটা লিখলেন, সে কবিতাটা একটু ইন্টারেস্টিং, কারণ আমরা দেখব যে ফ্যাসিজমকে এরা বোঝে না সেভাবে, কারণ নিশ্চয় নিয়ে এদের গবেষণাটা সেই পর্যায়ে না। আচ্ছা, কিন্তু এখানে আমরা দেখব যে ফ্যাসিজমের সাথে যে কবিদের মনোভাবটা যাতে এরা গ্রহণ করে না, এটা কিন্তু ফ্যাসিজমের একটা বিরাট কারণ। মানে কবিদেরকে তারা তাড়াই দেয়। তো এই দৃষ্টিভঙ্গিতে থেকে তো রাশিয়াও ফ্যাসিস্ট, কিন্তু রাশিয়াকে তিনি প্রচণ্ডভাবেই ঘৃণা করতেছেন। এবং ঘৃণা করতেছেন না, রাশিয়াও কিন্তু রাশিয়াকে ঘৃণা করার কথা, কিন্তু রাশিয়াকে তিনি ঘৃণা করতেছেন না, রাশিয়াকে তিনি খুব ভালো বলতেছেন। সভ্যতার এর পিছনে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর দায়ী। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু রাশিয়ার চিঠিতে রাশিয়ার প্রশংসা করেছিলেন। কাজেই দেখা যাচ্ছে যে এই ফ্যাসিস্টদের কিছু বাহবা দিয়েছেন, না কি বলে, রবীন্দ্রনাথ দিয়েছেন। ফলে রবীন্দ্রনাথ চলার পথে ওইভাবে মানুষকে উপকার করতে পারে না। বাঙালি কিন্তু অনেক ক্ষেত্রেই রবীন্দ্রনাথকে ধারণ করে বিশ্ব নেতৃত্বের আগাইতে পেরেছে, এটা বলা যাবে না। কিন্তু ইকবাল দেখা যাচ্ছে যে কমিউনিজম সম্পর্কে যে তিনি স্পষ্ট ধারণা দিয়েছিলেন যে কমিউনিজম এক ধরনের প্রতিক্রিয়া, এবং কমিউনিজমে একটা রাগ করে নিজের সম্পত্তি নিজে ধ্বংস করার একটা ব্যাপার রয়েছে। যেমন এই ইবলিশ কি মজলিসে সুরাতে এরকম, বা খোদার দরবারে লেলিন, এইসব কবিতা কিন্তু কমিউনিজমকে সম্বন্ধে মুসলমানদের সতর্ক থাকতে বলা হয়েছে। এবং বলা হয়েছে তিনি এমন এক যিশু যিনি ক্রস বহন করছেন না। যিশুর আসলে ক্রস বহনটাই আসল, বাকি সব কথাবার্তাগুলো মানে যেভাবে প্রচার করা হয়েছিল, এই সেন্ট পল যেভাবে প্রচার করেছে, কিন্তু সেই কথাগুলো কিন্তু গ্রিক এবং রোমান সভ্যতা ধ্বংস হয়ে করেছে। এবং পরবর্তী যিশুর মানে খ্রিস্টানরা যে উন্নতি করেছে, তার পিছনে কিন্তু এই ক্রস বহনটা বেশ কাজে লেগেছে। কিন্তু ইকবাল বলতেছেন যে কমিউনিজম হলো এমন এক যিশু যে ক্রস বহন করতেছে না। মানে কমিউনিজম কিন্তু খোদাকে অস্বীকার করেছে, ফলে ওই উপরে উঠার যে একটা প্রসেস, সেটা কি সবাই সমান, কিন্তু সবাই নিচের লেভেলে সমান। সবাই উপরের লেভেলে যদি সমান করা যায়, যেটা ইসলাম বরাবরই চেষ্টা করতেছে, সবার কমন গ্রাউন্ডটা বজায় রেখে সবাইকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার একটা প্রসেস ইসলামের বরাবরই আছে, দুনিয়া ও আখিরাতে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি ওয়া কিনা আযাবান নার। তাইলে দুনিয়া এবং আখিরাতে দুই জায়গায় তুমি আমাদেরকে মুক্তি দাও, তুমি আমাদেরকে উন্নতি দাও। এটা মুসলমানরা প্রায়ই প্রতি নামাজেই তারা এই নামাজ শেষে মোনাজাতটা তারা করে। কাজেই ইসলামের যে শ্রেষ্ঠত্ব, সেইখানে কিন্তু ইকবাল মাথা নত করেছেন। এবং ইকবাল শুধু করেনি, তিনি লাইনে দেখাইছেন যে সে গেটে সূর্যের প্রভাবেই আমি
এই গ্রেটে মানে কি তিনি বলতেছেন ব্রিটিশ কুয়াশার মধ্যে গ্রেটে যেন সূর্য হয়ে উঠছে, এটা ব্রিটিশরাও জানতো। কিন্তু এখানে আমরা দেখব যে এই কলকাতার এই ব্রাহ্মণগুলো, বিশেষ করে রবীন্দ্রনাথ এবং বুদ্ধদেব বসু, তারা কিন্তু এক ধরনের ফ্যাসিজমকে পার্শিয়ালি ডিফাইন করতেছে। ফলে দেখা যাচ্ছে যে এই বাঙালিদের মধ্যে ফ্যাসিজমকে, কলকাতায় পরিপূর্ণ গণতন্ত্র সেভাবে হয়তো হয় না, আর ঢাকাতে তো এই শেখ মুজিব এবং শেখ হাসিনা দুইজনই ফ্যাসিজম কায়েম করেছিলেন, নির্বাচনে রিগিং করেছিলেন, একেবারে প্রকাশ্য রিগিং, যেগুলো মানে বছরের পর বছর 15 বছরের মতো বা 12 বছরের মতো ফ্যাসিজমের আন্ডারে বাংলাদেশিরা ছিল। সেখানে পেপার পত্রিকা ব্যান করা হয়েছিল, আর শেখ মুজিব তো সমস্ত পেপার পত্রিকা ব্যান করে দিয়েছিল। কিন্তু এখানে দেখব যে ফ্যাসিজম সম্বন্ধে ওই ধরনের যে পাথরকে লকির হয়ে যায় হবে, ইকবালের লেখাগুলো যেমন উত্তর ভারত দক্ষিণ ভারতের মানুষের কাছে একটা পাথরের লেখার মতো হয়ে গেছে, সেইটা কিন্তু এখানে হয় না। এখানে আমরা দেখব যে রবীন্দ্রনাথের এই যে রবীন্দ্রনাথ যেমন এই মুসলিমের সাথে দেখা করতে গেছেন, ইকবালও গেছেন এবং রবীন্দ্রনাথও গেছেন, কিন্তু ইকবাল যেভাবে ফ্যাসিস্ট এবং কমিউনিস্ট দুইটারই বিরোধিতা করেছেন, কিন্তু অনেক ক্ষেত্রেই ব্রাহ্মণ্যবাদকে সমর্থন কইরা ওই ফ্যাসিজমের যে আদি রূপ, এটা তো ব্রাহ্মণদের থেকে দেখেই শুরু করা হয়েছিল। কিন্তু রবীন্দ্রনাথ নিজেকে ব্রাহ্মণ বলতেন, এবং আরও অনেকে যেমন সলিমুল্লাহ খান এগুলো বিস্তারিতভাবে বলেছেন, যে অনেক ভালো ভালো লোকও বলছে অনেক কিছু প্রশ্ন করা যাবে, ব্রাহ্মণবাদ নিয়ে প্রশ্ন করা যাবে না। তো এগুলো তো ভুল কথা। যেমন এই যে শান্তিনিকেতনেও কিন্তু ব্রাহ্মণ ছাত্ররা শূদ্র শিক্ষককে সালাম করতে হবে এমন সালাম থেকে অব্যাহতি দিয়েছিল। কাজেই কর্মের পরে না, জন্মের পরে তাকে প্রাধান্য দেওয়া হচ্ছে, এইটা কিন্তু এটা সমাজের রীতি, এবং এই সমাজের রীতিকেও তিনি বহাল রেখেছিলেন তার শিক্ষা প্রতিষ্ঠানেও। কী জন্য? যে কারণ তিনি নিজেকে ব্রাহ্মণ বলতেছেন এবং নিজেও কিন্তু ব্রাহ্মণ। তো এইখানে আমরা বুঝতে হবে যে এই রবীন্দ্রনাথের মধ্যে এই যে আমরা যখন নিটশে পড়ব, যে ফ্যাসিবাদের যে সাহিত্য, তার একটা উৎপত্তি হলো নিটশে। তো নিটশে হলো হিটলারের গুরু, নাৎসিবাদ, নিটশে থেকে নাৎসিবাদকে বলা হয়। কিন্তু সেখানে তিনি ওই বারবার হিন্দুত্বকে তিনি আনতেছেন। নিটশে বলতেছেন যে এই চণ্ডালকে যেমন পানি এই করে আসবে, ওই যে পানিগুলা যেমন এই কুয়ার পানি খাবে না, ইসের পানি, নদীর পানি খাবে না, সে পানি খাবে কি, যে এই ঘোড়া বা গরুর গাড়ি যে যায় সেখানে যে গর্ত হয়, সেই গর্ততে যদি পানি যাবে সেই পানিটুক সে খাবে। তাহলে এই যে মানে এত নিকৃষ্ট শ্রেণীর বিধানগুলা কে তুলে আনতেছেন? নিটশে, এবং হিন্দুত্ব থেকে, এবং তিনি নিজেকে শয়তান বলছেন। তো শয়তান 2-4টা কথা বলতেই পারে, কিন্তু হিন্দুত্ব যদি এই ধরনের বিধানগুলো থাকে, এই বিধানের বিরুদ্ধে বিদ্রোহ করা তো প্রত্যেকটা গণতান্ত্রিক মানুষের জন্য অবশ্য কর্তব্য। কিন্তু সেইখানে আমরা দেখব যে এই যারা এখানে ব্রাহ্মধর্ম করছে, তারা কিন্তু নিজেদের বাড়ির চাকর বাকরকে তারা ব্রাহ্মধর্মে নিতেছে না। মানে তার মনের মধ্যে তারা ব্রাহ্ম হয়ে যদিও সব মানুষ সমান বলতেছে, কিন্তু মনের মধ্যে ব্রাহ্মণ সুপ্রিয়র, বা যারা অর্থনৈতিকভাবে ভালো তারা সুপ্রিয়র, আর যারা গরিব তাদের ওখানে আনার দরকার নেই। এই যে হাজার হাজার বছর ধরে যে ভণ্ডামি ব্রাহ্মণ্যবাদের নামে ঢুকে গেছে হিন্দু সমাজে, সেইগুলো কিন্তু থেকে তারা বেরিয়ে আসতে পারতেছেন না। ফলে ফ্যাসিজমের বিরুদ্ধে তিনি যেখানে কথা বলতেছেন, সেখানে তিনি কমিউনিজমকে তিনি রেয়াত দিতেছেন, এবং বারবার বলতেছেন যে উগ্র জাতীয়তাবাদ থেকেই ফ্যাসিজম হয়। তাহলে উগ্র জাতীয়তাবাদ তো জার্মানির উগ্র বেশি, কিন্তু দেখা যাবে ইটালিতে কিন্তু আগে ফ্যাসিবাদ আসছে, এবং জার্মানি সেটা পরে, জার্মানিতে প্রায় 11 বছর পরে আসছিল। প্রায় 1922 সালে জার্মানিতে ইংল্যান্ডে ইটালিতে ফ্যাসিবাদ আসছিল, আর 1933 সালে জার্মানিতে ফ্যাসিবাদ আসছে। কাজেই আর এই যে উগ্র জাতীয়তাবাদ তো পাকিস্তানিদের মধ্যে আছে, ইন্ডিয়ানদের মধ্যে আছে, কিন্তু সেই ইন্ডিয়া বা পাকিস্তানি কখনই ফ্যাসিবাদ সেভাবে আসেনি, যেটা বাংলাদেশে ফ্যাসিবাদ চলে আসলো। কিন্তু বাংলাদেশের জাতীয়তাবাদ এত উগ্র না, তারপরেও কেন বা এই যে ফ্যাসিবাদ চলে আসছে রাশিয়াতে? কিভাবে? রাশিয়ার যে টলস্টয় অত্যন্ত বিনয়ী, কারণ ফ্যাসিবাদ হলো গিয়ে জনগণের মাথা যদি নিচু থাকে, তখন কিন্তু তাদের ফ্যাসিবাদ কায়েম করতে সুবিধা হয়। যেমন বিশ্বযুদ্ধে এমনভাবে, বিশ্বযুদ্ধের পরে তারা যখন ওয়াইমার রিপাবলিক হলো, গেটের নামে তারা একত্র হলো, তারপরেও যখন গোটা জার্মানি দেখা যাচ্ছে বিভিন্নভাবে সাফার করলো অর্থনৈতিকভাবে, বা জার্মানির উঁচু মাথা নিচু হয়ে গেল, তখনই কিন্তু হিটলার এখানে এই করতে পেরেছিল, এই রাষ্ট্র ক্ষমতা দখল করতে পেরেছে। কাজেই উগ্র জাতীয়তাবাদ যে শুধু ফ্যাসিবাদ কায়েম করে এটা ঠিক না। নিম্ন জাতীয়তাবাদ, মাথা নিচু করে দেওয়া, টলস্টয় বা রবীন্দ্রনাথের যেখানে বলবালা বেশি চলে, যেমন বাংলাদেশ বা রাশিয়াতেও কিন্তু ফ্যাসিবাদ ভালো রকমই
জেকে বসেছে। পুটিন কিন্তু বছরের পর বছর ধরে, আজ 15-20 বছর ধরে এই রাশিয়ায় ক্ষমতায় আছে। সেখানে কোনো প্রতিবার সে ভোট রিগিং করতেছে এবং তার নাভালনিও মারা গেলেন। নাভালনি ছিলেন তার বিরুদ্ধেচারী, তার নাভালনির বিরুদ্ধে কয়েকবার জীবননাশী হামলা হয়েছে। তো এই যে রাশিয়া বা এই বাংলাদেশ বা এই যে টলস্টয় বা রবীন্দ্রনাথের মাথা নিচু ফিলোসফি কিন্তু ফ্যাসিবাদ কায়েম করে। ফ্যাসিবাদ হলো গিয়া জনগণের মাথা যখন উঁচু হয়ে যায় তখন সেখানে ফ্যাসিবাদ কায়েম করা খুবই কঠিন। এটা কোথায় হয়েছিল? এটা যেমন ইংল্যান্ডে, আমেরিকায়, তারপরে যা এই অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড, এখানে কিন্তু জনগণের মাথা উঁচু হয়ে আছে শেক্সপিয়ারের কারণে। এই জন্য সেখানে কিন্তু এই 1688 সালের পর থেকে, অরেঞ্জ রেভলিউশনের পর থেকে ইংল্যান্ডে কিন্তু আর মানে কেউ ফ্যাসিস্ট হতে পারে নাই। সবসময় গণতন্ত্র সেখানে কায়েম ছিল এবং রাজাও কিন্তু ফ্যাসিস্ট হওয়ার সাহস আর দেখায় নেয়। এবং আমেরিকা তো শুরু থেকেই গণতান্ত্রিক এবং যখন তারা ডোমিনিয়ন স্ট্যাটাস দিয়েছে তখন থেকে কিন্তু কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড কিন্তু গণতান্ত্রিক। তাহলে যদি না আর এই জার্মানিতেও ফ্যাসিজম আসার সম্ভাবনা ছিল না যদি না ইটালিতে ফ্যাসিজম আসতো এবং জার্মানির অর্থনৈতিক অবস্থা এত ভয়ঙ্কর হয়ে যাইতো। তাহলে এখন আমরা বুঝতে হবে যে ফ্যাসিজম একটা মানে মাথা নিচু জাতের কাজও, মাথা নিচুর ফলেও কিন্তু উগ্র জাতীয়তাবাদ না, হীনমন্য জাতীয়তাবাদ ফ্যাসিজম আসতে পারে। যেমন টলস্টয়ের দেশ রাশিয়াতেও কিন্তু ফ্যাসিজম আসছে এবং এই ইসের দেশ, এই যে নাম কি বলে, বাংলাদেশেও রবীন্দ্রনাথের যে প্রভাব প্রচণ্ড, এটা সবাই স্বীকার করবে, সেখানেও কিন্তু ফ্যাসিজম ছিল। যেটা এই শেখ হাসিনা প্রায় 12 বছর বা 15 বছর রবীন্দ্র দর্শনের আলোয় তিনি কিন্তু ফ্যাসিজম চালিয়ে গেছেন এবং শেখ মুজিবও কিছুটা ফ্যাসিজম চালিয়েছিলেন এই রবীন্দ্র দর্শনের প্রভাবে। কাজেই মানুষের ফ্যাসিজমের বিরুদ্ধে প্রবল হবে, প্রতিরোধ হবে প্রতিটা মানুষের মাথা যদি উঁচু রাখা যায়, যেটা উত্তর ভারতে মহাত্মা গান্ধী বা ইকবাল কিন্তু মানুষের মাথা উঁচু করে দিয়েছেন। ফলে উত্তর ভারত, দক্ষিণ ভারত এবং পাকিস্তানে কিন্তু ফ্যাসিজম কখনো আসেনি। কাজে আমরা দেখি যেখানে কি বলতেছেন ফ্যাসিজম সম্পর্কে, তিনি বলতেছেন যে উগ্র জাতীয়তাবাদ এই ফ্যাসিজমের জন্ম দেয়। আসলে কিন্তু এটা ঠিক না এবং সব ক্ষেত্রেই এটা ঠিক না, কি দু একটা ক্ষেত্রে হতে পারে। কিন্তু আরেকটা তিনি বলতেছেন, একটি ছোট ঘটনার উল্লেখ করে প্রবন্ধ শেষ করি। একবার একটি কলেজের ছাত্র আমাকে বলেছিল, হিটলার আমলে জার্মানিকে আশ্চর্য উন্নতি হয়েছে, তা তো দেখছেন, আমাদের দেশে এরকম দরকার। তাকে বললুম এই ফ্যাসিজম সভ্যতা ও ফ্যাসিজম এই প্রবন্ধের শেষ প্যারাটা আমি পড়তেছি। একটি ছোট ঘটনা উল্লেখ করে প্রবন্ধ শেষ করি। একবার একটি কলেজের ছাত্র আমাকে বলেছিল, হিটলার আমলে জার্মানি কি আশ্চর্য উন্নতি হয়েছে, তা তো দেখেছেন, আমাদের দেশে এরকমই দরকার। আমি তাকে বললুম, ওরা আইনস্টাইনকে তাড়িয়েছে। তা সে বাধা দিয়ে বলল, জিওরা বহুত খারাপ, তাদেরকে তাড়ানোই উচিত। আমি বললাম, আচ্ছা ধরো আমাদের স্বদেশী হিটলার যদি রবীন্দ্রনাথকে তাড়াতে চায় তাতে তুমি রাজি আছো? একটু চুপ করে থেকে সে বলল, দেশের উন্নতির জন্য রবীন্দ্রনাথকে যদি তাড়াতে হয় তাড়াতে হবে। আমি বললাম, যে উন্নতির জন্য রবীন্দ্রনাথকে তাড়াতে, সে উন্নতি আমি চাই না, কারণ মনে মনে আমি নিশ্চয়ই জানি সেটা উন্নতি নয়, সেটা অবনতি। তাহলে রবীন্দ্রনাথকে তিনি খুবই শ্রদ্ধা করতেছেন এবং দেশে যদি কোনো ফ্যাসিস্ট আইসা যদি বলে যে রবীন্দ্রনাথকে তারাই দেওয়া, দেশকে আমি উন্নতি করবো, তাহলে তিনি সেটা সমর্থন করবেন না। কিন্তু এই কথাটাও কিন্তু ইসের কথা ফেলা যায় যে এই রাশিয়ার ক্ষেত্রেও কিন্তু এই ফ্যাসিস্টদেরকে তাড়ানো হয়েছিল। ফ্যাসিস্টদেরকে বলছি, এই কমিউনিস্টরা কিন্তু, কমিউনিস্ট রাশিয়ার শ্রেষ্ঠ যে কবি গোর্কিকেও কিন্তু তাড়িয়ে দিয়েছিল এবং গোর্কির কবর কিন্তু রাশিয়াতে নাই। তো ইউরোপের অন্য দেশে গোর্কির কবর এখনও আছে। তাহলে এই যে গোর্কি যে তাড়িয়ে দিল, কিন্তু গোর্কি তাড়িয়ে যদি রাশিয়া উন্নতি করে, সেই উন্নতি তো একটা অবনতি। এইখানেই এই হিসাবেই যে তিনি বললেন যে আমি মনে মনে জানি যে এই রবীন্দ্রনাথকে তাড়িয়ে যদি উন্নতি হয় সেটা উন্নতি নয়, সেটা অবনতি। তাইলে এই গোর্কিকে তাড়িয়ে কিন্তু তিনি বারবার বলতেছেন এই গোটা ইসের মধ্যে, সভ্যতা ও ফ্যাসিজমের মধ্যে, যে এই নাম কি বলে, এই ইরা খুব ভালো করলো, এই রাশিয়া খুব ভালো, রাশিয়া মানুষ ওদের মুক্তি দিচ্ছে। কিন্তু আমরা এই ঘটনা 42 সালের 1 বছর আগেরই কিন্তু 1941 সালে কিন্তু এই যখন পোল্যান্ড দখল করতেছিল রাশিয়া, ঠিক আছে, 1940-41 সালে যখন পোল্যান্ড দখল করতেছিল তখন কিন্তু রাশিয়ার সাথে এই মানে পোল্যান্ড দখল করছিল জার্মানি, তখন কিন্তু রাশিয়ার সাথে চুক্তি করেছিল যে জার্মানি, যে তুমি বাকি অর্ধেক দখল করো, আমি অর্ধেক বাকি অর্ধেক দখল করো। রাশিয়া কিন্তু ইংল্যান্ড ও ফ্রান্স
ফ্রান্সের সেই প্রচেষ্টার মধ্যে, পোল্যান্ডকে প্রতিরক্ষার প্রচেষ্টার মধ্যে রাশিয়া যায়নি। কাজেই এই যে পরগ্রাহী দেশ হিসাবে, পরগ্রাহী পর সম্পদ লুণ্ঠনকারী হিসাবে শুধু জার্মানি না, এখানে কিন্তু রাশিয়াও অগ্রণী। আর কেন হবে না? কারণ পরসম্পদ তো ইংল্যান্ড বিরাট বড় ভারতবর্ষ দখল করে বসে আছে। জাপান কেন চীন দখল করবে না? কারণ জাপান আর চীনের মধ্যে চেহারা এক, কাছাকাছি। আর ইংল্যান্ড বহু দূর থেকে আইসা, যাদের সাথে চেহারা মেলে না, ভাষা মেলে না, সেখান থেকে আইসা ভারতবর্ষ শাসন করছে 200 বছর ধরে। তাহলে জাপান যদি ডেভেলপড হয়, তাহলে জাপান কেন চীনকে শাসন করার অধিকার পাবে না? এই রাশিয়া এবং জার্মানি কেন পোল্যান্ড দখল করতে পারবে না? যদি তারা যে সামরিক শক্তির বলে যদি ইংল্যান্ড কে দখল করে রাখতে পারে সভ্যতার দোহাই দিয়ে, তাই সেই সভ্যতার দোহাই দিয়ে তো যে সভ্যতা কিনা মানে লুণ্ঠন, কলোনিয়ালিজম, পরসম্পদ আত্মসাতের উপরে প্রতিষ্ঠিত করেছে ইংল্যান্ড এবং ফ্রান্স, সেখানে কেন জাপান, রাশিয়া এবং জার্মানি বিভিন্ন দেশ দখল করবে না? তাহলে এই প্রশ্নগুলো কিন্তু এখানে করেন নাই। কে করেন নাই? এই বুদ্ধদেব বসু, আপনারা পড়ে দেখতে পারেন বুদ্ধদেব বসুর সভ্যতা ফ্যাসিজম। কিন্তু এই বুদ্ধদেব বসুর এই সভ্যতা ফ্যাসিজম এটা পড়লে পরে কিন্তু এই জন্যই কিন্তু এইসব প্রশ্নগুলো কিন্তু প্রতি লাইনে লাইনে করেছেন ইকবাল। ফলে উত্তর ভারতের লোকেরা কিন্তু, উত্তর ভারতে এই সুভাষ বোসের মতো নেতা আরও অনেক ছিলেন, তারা কেউ জার্মানিতে বা হিটলারের দলে বা জাপানের সাথে যোগ দেননি। কারণ বারবারই তারা সতর্ক করেছিলেন ইকবাল যে এরা কিন্তু, কমিউনিস্টরা হলো এ ধরনের বোকা, আর নাৎসিরা হলো এই ধরনের বোকা। কমিউনিস্টরা হলো মানে ওরা হলো গিয়া, কমিউনিস্টরা সবাইকে সমান করে তুলতেছে কিন্তু উপরে যাওয়ার কোনো চেষ্টা নাই। ফলে প্রত্যেকেই অভাবগ্রস্ত করা তো কারোর নীতি হইতে পারে না। আর এই নাম কি বলে, যেভাবে তারা একটার পর একটা দেশ দখল করতেছে এই ফ্যাসিস্ট এবং নাৎসিরা, সেটা কিন্তু বিরুদ্ধে তিনি আগেই বলেছিলেন ইকবাল যে কত বিষাক্ত এই আবিসিনিয়ার লাশ পাশ্চাত্যের শকুনরা জানে না। তাহলে এই যে লাশকে তারা অপমান করছে, এইভাবে যে কোনো দেশকে দখল করা, এটা কিন্তু পরিণাম খুব ভয়ঙ্কর হয়ে উঠবে। আর এই ইংল্যান্ড ফ্রান্সের যে বিরুদ্ধে ইকবাল প্রকাশ্যভাবে বলেছিলেন যে তোমরা যেটা 200 বছর আগে করেছে, 100 বছর আগে করেছে, সেটাই এখন করতেছে এই ইটালি এবং জার্মানি এবং রাশিয়া। ইটালি, জার্মানি, রাশিয়া এবং এই যে রাশিয়া এবং জাপান। কাজেই তোমরা নিজেরা ভালো হও। তাহলে এই যে এত ক্লিয়ার কাট যে ডেফিনেশনগুলো ইকবাল দিয়েছিলেন, সেগুলো কিন্তু আমাদের এখানে বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ তো দেনইনি। রবীন্দ্রনাথ ওই জাতীয়তাবাদের কোটালা মাথায় ব্যথা হতে পারে, তাই বলে মাথা কেটে ফেলা যায় না। তেমনি যদি কোনো মানুষরা যদি ফ্যাসিস্ট হয়ে যায়, মানে যদি নাম কি বলে জাতীয়তাবাদ অন্য দেশকে দখল করে ফেলা যায়, পুরা জাতীয়তাবাদকেই খারাপ বলার অর্থ হয় না। সেখানে এই ইনক্লুসিভ জাতীয়তাবাদ বা ধর্মভিত্তিক যদি জাতীয়তাবাদ আনা যায়, যেটা ইকবাল বলেছিলেন, সেটা কিন্তু মানুষকে ওই রকম লোভী করবে না যেটা ইউরোপকে লোভী করে তুলেছিল। তো কাজেই ইউরোপে এখন ওই জন্য ইসলাম বা হিন্দুত্বর প্রসার ঘটতেছে, কারণ তারা দেখতেছে যে ম্যাটেরিয়ালিজম ও নাস্তিকতা মানুষের অন্তরকে শূন্য করে ফেলতেছে। তো এই শূন্য হৃদয় নিয়েও রবীন্দ্রনাথের আর কবিতা আছে, সেটা নিয়ে আরেকদিন আলোচনা করব। আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক বাটন ক্লিক করুন। ধন্যবাদ।